তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমে। আজকে আমরা যে চ্যাপ্টারটি পড়বো সেটা হচ্ছে স্ট্রেংথ অফ মেটেরিয়ালের স্ট্রেন এনার্জি। এই চ্যাপ্টারটি এতটা ইম্পর্টেন্ট যে তোমরা যদি কোনো কম্পিটিটিভ এক্সামের প্রশ্নপত্রগুলোকে একটুখানি দেখো তাহলে দেখতে পাবে যে স্ট্রেন এনার্জি থেকে কিন্তু একটা না একটা প্রশ্ন প্রায় আসে। ফলে এই চ্যাপ্টারটি থেকে যেটা একটু কনফিউজিং, অনেকে একটু বুঝতে পারো না, বিভিন্ন ফর্মুলাগুলো একটু গুলিয়ে যায়, তো এই সমস্ত জিনিসটা নিয়ে আমি আজকে খুব ইজি করে তোমাদেরকে বলবার চেষ্টা করছি। তোমরা প্রত্যেকেই কিন্তু এইটাকে খুব মন দিয়ে দেখো, কারণ এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসেই। ওকে, তাই চলো আর কথা না বাড়িয়ে শুরু করে দিই। আজকের যে চ্যাপ্টারটা যেটা আমরা পড়বো সেটা হচ্ছে স্ট্রেন এনার্জি। স্ট্রেন এনার্জি প্রথমে আসি যে এই জিনিসটা আসলে কি। ঠিক আছে, দেখো এখানে দুটো টার্ম আছে, একটা হচ্ছে স্ট্রেন, একটা হচ্ছে এনার্জি। স্ট্রেন, একটা হচ্ছে এনার্জি। মানে কি? মানে হচ্ছে ধরো তুমি একটা বস্তুকে নিলে, ধরো এইটা একটা বস্তু, এবার এই বস্তুকে তুমি ধরো এরকম টানছো। ঠিক আছে, তুমি ধরো টানছো, টানার ফলে কি হবে? বস্তুটার দৈর্ঘ্য বৃদ্ধি হবে, যেটা আমরা অলরেডি পড়েছি। ধরো এই একটা বস্তু আছে, সেই বস্তু যদি আমরা পি একটা ফোর্স দিয়ে টানি তাহলে এটা একটা ডেল্টা এল পরিমাণ একটা এর ইলংগেশন হয়। ক্লিয়ার? আচ্ছা, এই যে ইলংগেশনটা যেটা হয় তার মানে কি? এই ফোর্সটা অ্যাপ্লাই করার ফলে এর ইলংগেশন হলো। এই ইলংগেশনটাকে আমরা কি বলি? ডিফরমেশন বলি, মানে এর বিকৃতি ঘটলো। ঠিক আছে, তাহলে আমরা যখন কোনো বাহ্যিক ফোর্স অ্যাপ্লাই করার ফলে ওর মধ্যে বিকৃতি ঘটাই, ঠিক আছে, বিকৃতি ঘটাই মানে কি? আমরা বাইরের থেকে বেসিক্যালি একটা ফোর্স অ্যাপ্লাই করে টাচ, মিনস আমরা বাইরের থেকে ওর উপর একটা কাজ করছি, মানে উই আর ডুইং অ্যান্ড ওয়ার্ক ডান। এই পিটার মাধ্যম দিয়ে আমরা একটা ওয়ার্ক ডান করছি, তাই তো? ওয়ার্ক ডান করছি। আচ্ছা, এবার কি হবে? আমি যখন এর উপর একটা ওয়ার্ক ডান করছি, এই মেটেরিয়ালের ভেতরের যে কম্পোনেন্ট গুলো আছে বা মেটেরিয়ালের ভেতরের প্রত্যেকটা কণার মধ্যে যে আকর্ষণ বল আছে, যেটা কিনা এই ফোর্সকে রেজিস্ট করবে, যেটাকে আমরা বলি স্ট্রেস। ওকে, তাহলে এই যে যখন আমি বাহ্যিক ফোর্স অ্যাপ্লাই করছি, ঠিক একই পরিমাণ স্ট্রেস ভেতরেও জেনারেট হচ্ছে। যত ফোর্স অ্যাপ্লাই করছি একই পরিমাণ স্ট্রেস ভেতরেও জেনারেট হচ্ছে। ঠিক আছে, এই যে জিনিসটা যেটা হয়, এর ফলে কি হচ্ছে? এই বস্তুটার মধ্যে একটা এনার্জি কিন্তু স্টোর হচ্ছে। যখনই আমরা বাড়ি থেকে বা বাইরে থেকে বল প্রয়োগ করছি, ঠিক আছে, তখনই বস্তুর মধ্যে একটা রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। সেই রেজিস্ট্যান্সটা জমা হয়ে কি হিসাবে জমা হচ্ছে? না, একটা এনার্জি হিসেবে জমা হচ্ছে। ঠিক আছে, এবার কি করে বুঝবো যে হ্যাঁ দাদা আপনি যে বললে টানছে এর মধ্যে একটা এনার্জি জমা হচ্ছে, সেটা আমি বুঝবো কি করে সত্যি সত্যি এনার্জি জমা হয়েছে? হ্যাঁ, সেটা বোঝার উপর যে যখনই আমরা যদি ইলাস্টিক লিমিটের মধ্যে করি, যখনই আমরা ফোর্সটাকে ছেড়ে দেবো, ঠিক আছে, তখন কি হবে? টাক করে আবার আগের জায়গায় চলে আসবে। এই যে আগের জায়গায় চলে এলো কি করে? ডেফিনেটলি ওর মধ্যে একটা এনার্জি ছিল, যে এনার্জিটা ওকে বেড়ে যেতে দিচ্ছিল না। সেই এনার্জিটাই ওকে টাক করে টেনে আবার অরিজিনাল শেপে নিয়ে চলে এলো। ওকে, তার মানে কি? বাইরে থেকে প্রযুক্ত বল যদি আমরা দিয়ে একটা ওয়ার্ক ডান করি, মানে এর উপর একটা কাজ করি, তাহলে ঠিক একই সমান একটা পরিমাণ এনার্জি এর ভেতরে স্টোর হয়ে যায়। ঠিক আছে, কেন? কোনো বস্তুকে যখন আমরা বিকৃত করছি, ঠিক আছে, তার শেপ চেঞ্জ করার চেষ্টা করছি, তাহলে কি হবে? ঠিক একই রকম ভাবে একটা সমপরিমাণ এনার্জি তার ভেতরে কিন্তু স্টোর হবে। সেই এনার্জিটাকে আমরা বলি স্ট্রেন এনার্জি। মানে কি? এনার্জি ডিউ টু স্ট্রেনিং, মানে সেই এনার্জিটা যেটা কিনা আমরা বিকৃতি করানোর ফলে এই বস্তুর মধ্যে স্টোর হচ্ছে, সেটাকে আমরা বলবো স্ট্রেন এনার্জি। আশা করি জিনিসটা তোমাদের আর কনফিউশন নেই। পাতি কথা, একটা বস্তুকে যদি তার অরিজিনাল যে শেপ আছে সেখান থেকে যদি বিকৃতি ঘটায়, তাহলে বস্তুটার মধ্যে একটা এনার্জি স্টোর থাকবে, এনার্জি স্টোর হবে, যেই এনার্জিটা ওকে আবার অরিজিনাল শেপে ফিরিয়ে আনতে সাহায্য করে। সেই এনার্জিটাকে আমরা বলছি স্ট্রেন এনার্জি। ডেফিনেটলি আমাদের যে পড়াশোনাটা হচ্ছে সেটা কিন্তু সবটাই আপ টু ইলাস্টিক লিমিট। আপ টু ইলাস্টিক লিমিট। কেন আপ টু ইলাস্টিক লিমিট কেন বলছি? কেন কি আমরা পড়েছি, আমরা জানি যে ইলাস্টিক লিমিট হচ্ছে এমন একটা লিমিট যেখান পর্যন্ত হচ্ছে আমরা যখনই একটা লোড দিচ্ছি বা একটা স্ট্রেস দিচ্ছি, আবার সে যখন ছেড়ে দিচ্ছি, তখন সে আবার আগের অবস্থায় ফিরে আসবে। তো এবার এই যে লোডটা যেটা দিচ্ছি, সেই লোডটা দিতে 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 একটা লিমিট পর্যন্ত যদি লোডটা ছেড়ে দিচ্ছি আগের জায়গায় ফিরে দিই, কিন্তু তারপরে যদি আমরা আবার লোড বাড়াই, ওই পয়েন্টে আরো যদি বেশি লোড বাড়াই, তাহলে কিন্তু আর অরিজিনাল শেপে ফিরে আসতে পারে না পুরোপুরি ভাবে।
সেই যে লিমিট যে পর্যন্ত স্ট্রেসটা দিলে বা লোডটা দিলে ও অরিজিনাল শেপে আবার ফিরে চলে আসে ছেড়ে দেওয়ার পর, সেইটাকে আমরা বলি ইলাস্টিক লিমিট, যেটা আমি পড়িয়েছি স্ট্রেংথ অফ মেটেরিয়ালের প্রথম চ্যাপ্টারে। ওকে, তাহলে এই হচ্ছে পুরো জিনিসটা যে ইলাস্টিক লিমিট কেন বলছি যে ও আবার আগের জায়গায় ফিরে চলে আসছে। সো স্ট্রেন এনার্জি যেটা আমরা পড়াশোনা করছি তার মানে এই নয় যে এর বাইরে স্ট্রেন এনার্জি হবে না, মানে ইলাস্টিক লিমিটের বাইরে যদি পড়ছি তাহলে এর মধ্যে স্ট্রেন এনার্জি জন্ম হ্যাঁ হবে, বাট সেটা আমাদের সিলেবাসে আমরা পড়ছি না, আমরা পড়বো ইলাস্টিক লিমিট অবধি। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে স্ট্রেন এনার্জি কি আশা করি তোমরা বুঝে গেলে। ঠিক আছে, এবার তোমাদের কনসেপ্ট থেকে তোমরা যে বইয়ে দেখো, বইয়ে যে স্ট্রেংথ অফ মেটেরিয়ালে হলো স্ট্রেন এনার্জি নিয়ে যেরকম করে পড়াশোনাটা আছে, আমি কিন্তু একটু ডিফারেন্ট করে পড়াচ্ছি। ওকে, আচ্ছা, এবার তাহলে বুঝতে পারছো যে আমাদের বস্তুকে যদি স্ট্রেন ঘটাই তাহলে তার মধ্যে এনার্জি স্টোর হবে। তাহলে আমরা বস্তুর মধ্যে কত রকম ভাবে স্ট্রেন ঘটাতে পারি? কেন কি যত রকম ভাবে স্ট্রেন ঘটাবো, বিকৃতি ঘটাবো, তত রকম ভাবেই ওর মধ্যে এনার্জি স্টোর হবে। কত রকম ভাবে আমরা বিকৃতি ঘটাতে পারি, ঠিক তত রকম স্ট্রেন এনার্জি আমরা পাবো আমাদের পড়াশোনার ক্ষেত্রে। ঠিক আছে, দেখো ভেতরে এনার্জি একই রকম ভাবে স্টোর হবে, কিন্তু আমরা কি বলছি বাহ্যিক যেরকম ফোর্স দেব তার উপর। তো আমরা যেহেতু বাহ্যিকটাই দেখতে পাই, ফলে বাহ্যিকের রেসপেক্টেই আমরা ভাগটা করছি স্ট্রেন এনার্জি। বুঝতে পেরেছো? স্ট্রেন এনার্জির ভাগ হচ্ছে না, স্ট্রেন এনার্জি ভেতরে একটা বস্তু, স্ট্রেন এনার্জি মানে কি ভেতরে একটা বস্তু রেজিস্টিং ফোর্স বা রেজিস্টিং এনার্জি। ওকে যদি কেউ ইয়ে করবে না, ধরো তোমাকে যদি কেউ ধাক্কা দেওয়ার চেষ্টা করে বা তোমাকে যদি কেউ মারবার চেষ্টা করে, তাহলে কি তোমার মধ্যে একটা এনার্জি রেজিস্ট্যান্স, ওকে রেজিস্ট করবার একটা এনার্জি থাকবে, যে এনার্জি তুমি রেজিস্ট করবে। ঠিক একই রকম প্রত্যেকটা মেটেরিয়ালের মধ্যে, নেচারের প্রত্যেকটা মেটেরিয়ালের যদি তুমি তার অরিজিনাল শেপ থেকে তুমি যদি ফোর্স দিয়ে, বাহ্যিক ফোর্স দিয়ে তাকে যদি বিকৃতি ঘটানোর চেষ্টা করো, তাহলে বস্তুটাও নিজের মধ্যে একটা এনার্জি ক্রিয়েট করে সেই বিকৃতিটাকে ঠেকানোর চেষ্টা করবে। ঠিক আছে, তার মানে এই যে ভেতরে যে এনার্জি তৈরি হচ্ছে, সেই এনার্জির কোনো প্রকারভেদ হয় না, সে সবসময় সেটা একই এনার্জি দিয়ে ও ঠেকায়। কিন্তু বাহ্যিক আমরা যেই ভাবে ওকে বিকৃতি ঘটানোর চেষ্টা করছি, তার নাম অনুসারে আমরা স্ট্রেন এনার্জিকে কতগুলো পার্টে ভাগ করব। ক্লিয়ার? তাহলে বিকৃতি আমরা কি ভাবে ঘটাতে পারি? প্রথমটা হচ্ছে একদম ডাইরেক্ট স্ট্রেস যদি দিই বা ডাইরেক্ট লোড যদি দিই, বা যেটাকে আমরা অ্যাক্সিয়াল লোড বলছি। তাহলে অ্যাক্সিয়াল লোড প্রয়োগ করে, মানে এই যে পাতি এটাকে আমি টানলাম, ঠিক আছে, এটা পি লোড দিয়ে টানলাম, তাহলে এই যে এটা কি হলো, এটা অ্যাক্সিস বরাবর লোডটা আমরা অ্যাপ্লাই করছি। তাহলে এটা যদি অ্যাক্সিয়াল লোড দিয়ে যদি আমরা তাকে বিকৃতি ঘটানোর চেষ্টা করি, তাহলে তখন যে স্ট্রেন এনার্জি তৈরি হবে সেটা হবে স্ট্রেন এনার্জি ডিউ টু ডিরেক্ট লোড অর অ্যাক্সিয়াল লোড। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আচ্ছা, আর কিভাবে আমরা করতে পারি? ডেফিনেটলি বাই মুভমেন্ট, বেন্ডিং মুভমেন্ট দিয়ে। বেন্ডিং মুভমেন্ট দিয়ে আমরা বিকৃতি ঘটানোর চেষ্টা করতে পারি। ধরো এই একটা ক্যান্টিলিভার, সেই ক্যান্টিলিভারের মধ্যে আমি একটা লোড দিলাম, তাহলে লোড দেওয়ার ফলে কি হবে, সেইরকম করে বিকৃতি ঘটবে, তার একটা ডিফরমেশন হবে বা ডিফ্লেকশন হবে। ঠিক আছে, বা কোনো একটা বস্তুর মধ্যে, কোনো একটা বস্তু, একটা সিম্পলিফাইড একটা বস্তু, তার মধ্যে আমরা একটা ফোর্স দিই, তাহলে এর একটা মোমেন্ট জেনারেট হবে। এই পয়েন্টে একটা মোমেন্ট জেনারেট হবে। সেই মোমেন্টটা কি করবে, বেসিক্যালি এই বস্তুটার বিকৃতি ঘটানোর চেষ্টা করবে। তাহলে বাই প্রোভাইডিং বেন্ডিং মোমেন্ট আমরা কিন্তু বস্তুর বিকৃতি ঘটাতে পারি। তাহলে এর জন্য কিন্তু একটা স্ট্রেন এনার্জি তৈরি হবে। যদি আমরা বাইরে থেকে বেন্ডিং মোমেন্ট অ্যাপ্লাই করি, তাহলেও বস্তুর মধ্যে হচ্ছে যে স্ট্রেন এনার্জি তৈরি হবে সেটাকে আমরা বলি স্ট্রেন এনার্জি ডিউ টু বেন্ডিং মোমেন্ট। আর একটা কিভাবে হতে পারে, ডেফিনেটলি শিয়ার ফোর্স যদি আমরা করি, শিয়ার ফোর্স যদি আমরা অ্যাপ্লাই করি, সেক্ষেত্রেও শিয়ার মানে কি, যে এখানে দুটো পয়েন্টের মধ্যে শিয়ার তৈরি হচ্ছে, সেই শিয়ারের জন্যও কিন্তু যে ডিফরমেশন হয়, ঠিক আছে, বা বেটার টু সে ধরো এই যে এই একটা বস্তু, তুমি এখান থেকে একটা ফোর্স দিলে, তাহলে এই বস্তুটা যে এরকম করে সরে আসবে, এই যে শিয়ার ফোর্সটা তুমি প্রয়োগ করলে, সেই শিয়ারটার জন্য যে বিকৃতিটা ঘটলো, সেটার জন্য কিন্তু তোমার একটা স্ট্রেন এনার্জি তৈরি হবে, which is called strain energy due to shear force. ক্লিয়ার? আচ্ছা, আরেকটা কিভাবে হতে পারে, আরেকটা হতে পারে হচ্ছে টরশন। টরশনের জন্য হতে পারে, অর্থাৎ এই একটা ধরো বস্তু, এই বস্তুটাকে তুমি এরকম করে মোচড়াচ্ছ, এরকম করে যদি মোচড়াও, তাহলেও তার বিকৃতি ঘটানোর তুমি চেষ্টা করছো, তাহলে তখন একটা স্ট্রেন এনার্জি তৈরি হবে। তাহলে আমরা বেসিক্যালি কিরকম করে ভাগ করলাম হচ্ছে যে আমরা জানি যে একটা বস্তুকে তার অরিজিনাল শেপ থেকে বিকৃতি ঘটানোর জন্য বস্তুর মধ্যে স্ট্রেন এনার্জি তৈরি হয়, ঠিক আছে, রেজিস্টিং এনার্জি তৈরি হয়, যেটাকে আমরা স্ট্রেন এনার্জি বলি। তাহলে এই বাইরে থেকে বিকৃতি কিভাবে ঘটানো যায়? সাধারণত ডিরেক্ট শিয়ার দিয়ে ঘটানো যায়,
সেই জন্য ডিরেক্ট শিয়ার লিখেছি। আচ্ছা, বেন্ডিং মোমেন্ট দিয়ে ঘটানো যায় লিখেছি, শিয়ার ফোর্স দিয়ে ঘটানো যায় লিখেছি, আর টরশন দিয়ে ঘটানো যায়। ওকে, আচ্ছা, আমরা আমাদের সিলেবাসে আপাতত টরশন থেকে পড়বো না। এই তিনটের জন্য কি কি মোমেন্ট হয়, এই তিনটের জন্য কি কি স্ট্রেন এনার্জি আসে সেটাকে আমরা দেখব। ক্লিয়ার? এবার আশা করি তোমরা বুঝে গেছো। ওকে, তাহলে চলো প্রথমে আমরা ডিরেক্ট শিয়ারটা নিয়েই করছি, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা এই যে তিনটে বা চারটে জিনিস দেখলাম না, এই তিনটে বা চারটে জিনিসের জন্য স্ট্রেন এনার্জির একটা করে ফাইনালি ফর্মুলা আসবে। বা এই যে তিনটে বা চারটে, যে আমি তোমাকে যে নমেনক্লেচার দেখলাম, চারটে কারণে যে স্ট্রেন এনার্জি আসে, তো চারটে কারণে যে স্ট্রেন এনার্জির জন্য চারটে ফর্মুলা আসছে, যেটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে, যেখান থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। এবার কি মনে রাখার, এবার চারটে পাঁচটা ফর্মুলা, যত ফর্মুলা বেশি হবে বুঝতেই পারছো, যখন অ্যাজ এ হোল তুমি পরীক্ষা দেবে অত কিছু মনে রাখতে গেলে কিন্তু সমস্যা হয়। ফলে আমি তোমাদেরকে একদম একটাই ছোট্ট ফর্মুলা দেবো, যেটা দিয়ে তুমি সবটা মনে রাখতে পারবে। আর যদি একটু কনসেপ্টটা বুঝানো তাহলে তো কোনো ম্যাটারই নাই। ওকে ওকে, আচ্ছা, দেখো স্ট্রেন এনার্জিকে জিনিসটাকে আমরা একটু গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করি, তাহলে তোমাদের বুঝতে একটুখানি সুবিধা হবে, একটুখানি বুঝতে সুবিধা হবে। ওকে, এই বলে যে দাদা এটা তুমি কিসের জন্য দেখাচ্ছ? ধরো আমি ডাইরেক্ট অ্যাক্সিয়ালের জন্যই দেখাচ্ছি, যদিও একটার থেকেই পুরোটা সবগুলোরই বেরিয়ে যায়, ঠিক আছে? বাট আমি ধরো ডাইরেক্ট অ্যাক্সিয়ালটারই দেখাচ্ছি, অ্যাক্সিয়াল স্ট্রেসই দেখাচ্ছি, অ্যাক্সিয়াল লোডে। ওকে, আচ্ছা, ধরো না অ্যাক্সিয়াল লোডে একটা বস্তু যেটা ডিফরমেশন হচ্ছে, সেটা হচ্ছে স্ট্রেস স্ট্রেন কার্ভ আপ টু ইলাস্টিক লিমিট বা প্রপোর্শনাল লিমিট, যাই বলা করো, মাইল স্কেলের জন্য দুটো প্রায় একই হয়। ওকে, তাহলে ইলাস্টিক লিমিট অবধি আমি স্ট্রেস স্ট্রেনের গ্রাফ টানলাম। এই বরাবর কি হয়? এই বরাবর হয় আমাদের স্ট্রেস, এই বরাবর হয় আমাদের স্ট্রেন, ঠিক আছে? স্ট্রেস স্ট্রেন আমরা গ্রাফ টানলাম। ওকে, আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের স্ট্রেন এনার্জি কি হবে? স্ট্রেন এনার্জি হবে হচ্ছে এই যে গ্রাফ, এই গ্রাফের আন্ডারে যতটা পরিমাণ আমার এরিয়া আসবে, যতটা পরিমাণ আমার এরিয়া আসবে, ঠিক আছে, সেইটা হচ্ছে স্ট্রেন এনার্জি ডেনসিটি। সেটা হবে স্ট্রেন এনার্জি ডেনসিটি। ডেনসিটি মানে কি? পার ইউনিট ভলিউমে স্ট্রেন এনার্জি, ঠিক আছে? তাহলে ওটার সাথে যদি আমি ভলিউমকে যদি গুণ করে দিতে পারবো, তাহলে ওটা পুরোপুরি স্ট্রেন এনার্জি চলে আসবে। মানে একক আয়তনে, ধরো তোমার একটা বস্তু আছে যার 1 লিটার আয়তন, ঠিক আছে? তাহলে তোমার 1 লিটার আয়তন মানে 1000 সিসি, তাহলে 1 সিসিতে এই স্ট্রেন এনার্জি আসবে। যদি স্ট্রেস এবং স্ট্রেনের যদি গ্রাফ যেটা হয়, সেটাকে যদি তুমি তার এরিয়াটাকে যদি তুমি বার করো, ক্লিয়ার? ওকে, ঠিক আছে, আচ্ছা, এবার এইটা, এই গ্রাফের এইটাকে তুমি বার করতে পারো কিভাবে? এটাকে তুমি কিভাবে বার করতে পারো? সিম্পল ব্যাপার, এটা যদি একদম পাতি অ্যারিথমেটিক্যালি বার করো, অ্যারিথমেটিক্যালি বার করলে কি হবে? ধরো স্ট্রেনের এই ভ্যালুটা ধরে নিচ্ছি আমি এপসাইলন, আর এই স্ট্রেসের ভ্যালুটা ধরে নিচ্ছি আমি সিগমা। তাহলে আমার টোটাল স্ট্রেন এনার্জি কত আসবে? স্ট্রেন এনার্জি কত আসবে? স্ট্রেন এনার্জি আসবে হচ্ছে এটার এরিয়া, এরিয়া মানে কত? ট্রায়াঙ্গেল, একটা সমকোণী ত্রিভুজ, তাহলে হাফ ভূমি মানে হচ্ছে এপসাইলন ইন্টু উচ্চতা মানে হচ্ছে সিগমা ইন্টু ভলিউম, বলেছি ইন্টু ভলিউম। তাহলে এইটা হয়ে যাবে আমাদের স্ট্রেন এনার্জি বাই অ্যারিথমেটিক অ্যাপ্রোচ, বাই অ্যারিথমেটিক্যাল অ্যাপ্রোচ, ঠিক আছে? আমি কিন্তু একটা তোমাদেরকে ছোট্ট ইন্টিগ্রেশন অ্যাপ্রোচে দেখাবো, যেটা অ্যাকচুয়ালি তোমাদেরকে মনে রাখলে খুব তোমাদের সুবিধা হবে। ওকে, ঠিক আছে, চলো এটা মনে রাখো, এটা মনে রাখলে কোনো প্রবলেম নেই, দ্যাট ইজ নো প্রবলেম, এটা যদি মনে রাখো, ঠিক আছে? এবার চলো আমরা এটাকে আরেকটু সিম্পলিফাইড ফর্মে করি। আচ্ছা, স্ট্রেন মানে কি গো? স্ট্রেন মানে কি আমরা কি জানি? স্ট্রেস বাই স্ট্রেন ইকুয়াল টু ই, ঠিক আছে? তাহলে স্ট্রেন ইকুয়ালস টু কি হয়? স্ট্রেস বাই ই। তাহলে আমরা স্ট্রেনের জায়গায় স্ট্রেস বাই ই লিখবো, তাহলে হাফ স্ট্রেস বাই ই ইন্টু স্ট্রেস ইন্টু ভি, দ্যাট মিনস হলো হচ্ছে সিগমা স্কোয়ার বাই 2e ইন্টু ভি। তাহলে এইটা হচ্ছে তোমার স্ট্রেন এনার্জি, এটা হচ্ছে আমার স্ট্রেন এনার্জি ডিউ টু অ্যাক্সিয়াল লোডিং, ডিউ টু অ্যাক্সিয়াল লোডিং। অ্যাক্সিয়াল লোডিং এ মানে কি? মানে পাতিকতা হচ্ছে আমরা যখন লোড দিচ্ছি তখন আস্তে আস্তে আমার ডিফরমেশনটাও হচ্ছে, যত লোড বাড়াচ্ছি, যত স্ট্রেস বাড়াচ্ছি, আমার স্ট্রেন বাড়ছে, স্ট্রেস বাড়াচ্ছি, স্ট্রেন বাড়ছে। তাহলে যে স্ট্রেস এবং স্ট্রেনের যে গুণফল, ঠিক আছে,
সেটাই অ্যাকচুয়ালি এনার্জি হিসেবে ওর মধ্যে স্টোর হচ্ছে। ভালো করে বোঝো, স্ট্রেন এনার্জি কি? স্ট্রেন এনার্জি হচ্ছে যে ওকে আমি যে পরিমাণ স্ট্রেস দিচ্ছি বা বাইরে থেকে বল দিই, স্ট্রেস তো বেসিক্যালি ভেতরে তৈরি হওয়া জিনিস, তো সেটাকে আমরা মাপি কি বাইরের বল দিয়ে। তাহলে যে পরিমাণ বল দিচ্ছি, ঠিক আছে, বা স্ট্রেস দিচ্ছি, সেই পরিমাণ যে এবং তার সঙ্গে যে স্ট্রেন হচ্ছে, দুটোর যে গুণফল, সেটাই ওর মধ্যে এনার্জি হিসেবে স্টোর হচ্ছে। ক্লিয়ার? এই এরিয়া আন্ডার এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে যে এরিয়াটা আসে সেটাই আমরা স্ট্রেন এনার্জি হিসেবে দিই। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে স্ট্রেন এনার্জি ফর্মুলাটা ফর অ্যাক্সিয়াল লোডিং এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। সেটা কি? হাফ বলা, ছোট করে মনে রাখো, এরকম করে মনে রাখলে একটু মুশকিল হবে। আমি স্ট্রেন এনার্জিকে এস ই লিখছি। এস ইকুয়াল টু হচ্ছে সিগমা স্কোয়ার বাই 2e ইন্টু ভি। সিগমা স্কোয়ার ইন্টু 2e ইন্টু ভি। ওকে, এটা মনে রাখলেই কিন্তু হবে। কিন্তু তবু আমি তোমাদেরকে একটুখানি ইন্টিগ্রেশনের থ্রু দিয়ে কি করে হয় সেটাও একটু দেখিয়ে দিই, কেন কি সেটা যদি তুমি মনে রাখো অনেক কিছুই তোমাদের পরে ক্লিয়ার হবে, বা একটুখানি যখন তোমরা একটু ডিপলি যখন স্টাডি করবে তখন মানে তোমাদের বুঝতে হবে। কেন কি বলতো, এইগুলো হচ্ছে না একটা হচ্ছে এইভাবে স্ট্রেন এনার্জি বার করাটা হচ্ছে এটা একটা লিমিটিং ভ্যালুকে ইউজ করে বার করা। এটা একটা পার্টিকুলার লিমিটিং ভ্যালুর জন্য কিন্তু, ঠিক আছে। এবার ইন্টিগ্রেশনের কনসেপ্টটা যদি এর মধ্যে লাগাই, তাহলে কি ধরে নিচ্ছি আমরা একটা ছোট্ট পরিমাণ স্ট্রিপ, যেটা হচ্ছে ডেল এপসাইলন, মানে স্ট্রেনটা হচ্ছে ছোট্ট একটা স্ট্রেন ডেল এপসাইলন, আর তার উপর স্ট্রেস কি অ্যাপ্লাই হচ্ছে ছোট্টর জন্য, চেঞ্জ হচ্ছে না স্ট্রেস, দ্যাট ইজ হচ্ছে সিগমা। ঠিক আছে, তাহলে স্ট্রেন এনার্জি কি হবে? স্ট্রেন এনার্জিকে আমরা তাহলে লিখতে পারবো ইন্টিগ্রেশন 0 টু পুরো এপসাইলন, মানে পুরো স্ট্রেন অবধি। ঠিক আছে, 0 টু এপসাইলন লিমিট দিলাম। আর কি? আর হচ্ছে আমরা কি জানি, স্ট্রেস এইটুকুর উপর কতটা আসছে আমাদের, এইটুকু উপর স্ট্রেন এনার্জি কত হচ্ছে, স্ট্রেস ইন্টু এইটুকু স্ট্রেনটা, দ্যাট ইজ হচ্ছে ডি এপসাইলন। ক্লিয়ার? বুঝতে পেরেছ? মানে আমরা যেটা আগের বার পুরো এটা ইন্টু মানে এই পুরো এরিয়াটা করে নিলাম, ঠিক আছে। এখন আমরা কি করছি, আমরা ধরে নিচ্ছি একটা ছোট্ট স্ট্রিপ, এই গ্রাফটার মধ্যে ছোট্ট একটা স্ট্রিপ, যে স্ট্রিপটার যে চেঞ্জ অফ তোমার হচ্ছে এইটা, যে চেঞ্জ অফ স্ট্রেন সেটা হচ্ছে ডেল এপসাইলন, আর এটা ধরে নিচ্ছি যে এর মধ্যে স্ট্রেসের চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র আমার স্ট্রেনের চেঞ্জ, স্ট্রেসটা ধরে নিচ্ছি সিগমা, তাহলে এটা ইন্টু ভি, ডেফিনেটলি ইন্টু ভি। এইটা হচ্ছে স্ট্রেন এনার্জির ইন্টিগ্রেশন ফর্মুলা। এবার এটা থেকে দেখো ওখানে আসা যাবে, কি করে আসা যাবে? সিম্পল ব্যাপার, আমরা কি জানি, স্ট্রেস বাই স্ট্রেন ইকুয়ালস টু কি, ই, তাহলে স্ট্রেস ইকুয়াল টু কি, ই ইন্টু এপসাইলন। ঠিক আছে, তাহলে এবার আমরা এখানে সিগমার জায়গায় কি বসাচ্ছি, ই এপসাইলন, তাহলে ইটাকে আমি বাইরে রাখছি, 0 টু এপসাইলন হচ্ছে লিমিট, আর ভেতরে থাকবে কি এটা ইন্টু ডি এপসাইলন, আর বাইরে একটা ভিও থাকবে। ওকে, তাহলে ই ডি এপসাইলন ডি এপসাইলন এর ইন্টিগ্রেশন কত হয়, x স্কয়ার বাই 2 হয়। x dx এর ইন্টিগ্রেশন কি, x স্কয়ার বাই 2, তাহলে এই ক্ষেত্রেও তাই হবে। এবং এটা যদি আমি লিমিটের ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে হচ্ছে v ইন্টু ই ইন্টু হচ্ছে এপসাইলন স্কয়ার বাই হচ্ছে 2। ঠিক আছে, এটা দাঁড়ালো। এবার এটাতে তুমি এপসাইলনের মান আবার বসাও এখানে, তাহলে হচ্ছে সিগমা বাই 2, তাহলে হচ্ছে ভি ইন্টু ই, এটার মান হচ্ছে সিগমা বাই 2, সরি সিগমা বাই ই, তাহলে উপরে হচ্ছে সিগমা স্কোয়ার, নিচে ই স্কোয়ার, আর একটা 2 তো আছে, তাহলে ই কেটে গেল, তাহলে কি দাঁড়ালো, সিগমা স্কোয়ার বাই 2e ইন্টু ভি, সিগমা স্কোয়ার ইন্টু 2 ইন্টু ভি। ক্লিয়ার হয়ে গেল? দেখো ওইটাই। ঠিক আছে, তাহলে তুমি এই ইন্টিগ্রেশনটাও কিন্তু মনে রাখতে পারবো। আসলে যদি তুমি কনসেপ্ট ওয়াইজ বোঝার চেষ্টা করো যে কনসেপ্টটা কি, তাহলে কনসেপ্টটা কিন্তু হচ্ছে এটা, যে অ্যাকচুয়ালি স্ট্রেন এনার্জি মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ স্ট্রেস ইন্টু ডি এপসাইলন ইন্টু ভি, লিমিট হচ্ছে 0 থেকে এপসাইলন অবধি, মানে কতটা টোটাল স্ট্রেন হচ্ছে সেটা লিমিটের মধ্যে এটাকে আমি ইন্টিগ্রেশন করব।
ক্লিয়ার? এটা আমি ইন্টিগ্রেশন ফর্মুলা, ইন্টিগ্রেশন প্রসেস দিয়ে কি করে আসছে এই কনসেপ্টটা, এই যে ভ্যালুটা কি করে আসছে সেটা আমি তোমাদেরকে বোঝালাম। তোমরা যদি এটা যদি ইন্টিগ্রেশন বুঝতে একটু তোমাদের অসুবিধা হয় বা একটু খোটোমোটো হয়, মাথার মধ্যে রাখতে পারছো না, লিভ ইট। এটা মনে রাখার কোনো দরকার নেই। তোমরা শুধু এটা মনে রাখো যে স্ট্রেন এনার্জি মানে হচ্ছে এই গ্রাফটার আন্ডারে যে এরিয়াটা আসছে সেটা কি করে বার করলাম, সিম্পল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলাম, এই মাল বেরিয়ে গেল। এটা মনে রাখো। এবং স্ট্রেন এনার্জি ডিউ টু অ্যাক্সিয়াল লোড এটা আসছে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এটা দিয়েই আমরা সবকিছু কিন্তু বার করব, এটা দিয়েই করব। সো এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, এবার একটা জিনিস আসে সেটা একটু বলি, যেটা তোমরা অনেক বইতে বা অনেক জায়গাতে খুব কনফিউজড হয়, আমিও খুব কনফিউজড হতাম, সেই জিনিসটা এবার তোমাদেরকে একটুখানি বলি। ওকে, সেটা হচ্ছে যে এই যে এখানে যে স্ট্রেসটা দিলাম বা এইখানে যে আমরা যে লোডটা ক্যালকুলেট করলাম, যে লোডটা দিয়ে আমরা করলাম অ্যাক্সিয়াল লোড, সেই অ্যাক্সিয়াল লোডটার তিনটে ধরন হতে পারে। কিরকম ধরন হচ্ছে, এক নম্বর হচ্ছে যদি আমি মানে গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড হয়। 2 নম্বর হয় সাডেন লোড আমি অ্যাপ্লাই করছি। 3 নম্বর হতে পারে হচ্ছে ইম্প্যাক্ট লোড। ব্যাপারটা কি দেখো, আমি এই যে এই ফর্মুলাটা বার করেছি, এটা কি ফর্মুলা বার করেছি? এই ফর্মুলাটা বার করেছি যে যদি আমার একটা বস্তু থাকে, তারপর যদি আমি ডাইরেক্ট অ্যাক্সিয়াল লোড যদি চাপাই, তার জন্য যে স্ট্রেন এনার্জি হবে সেটা হচ্ছে এটা। এবার করতে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে লোডটা যে আমরা অ্যাপ্লাই করব, এই অ্যাপ্লাইড লোডটা 3 ধরনের হতে পারে। 3 ধরনের, একটা গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড হতে পারে, সাডেন লোড হতে পারে, ইম্প্যাক্ট লোড হতে পারে। ক্লিয়ার? মানে জিনিসটা কি? আচ্ছা, গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড মানে কি? গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড মানে হচ্ছে আমি এর উপর একটা লোড চাপাচ্ছি। ধরো এর উপর আমি টোটাল এর উপর 10 কেজি লোড চাপাবো। তাহলে প্রথমে আমি একটা 1 কেজির বাটখারা চাপালাম, তারপর আবার একটা 1 কেজির বাটখারা চাপালাম, তারপর আবার একটা চাপালাম, মানে প্রথমে 1 কেজি বাটখারা চাপালাম, তারপর 1 মিনিট ছাড়লাম, তারপর 1 মিনিট পর আবার একটা 1 কেজি চাপালাম, আবার 1 মিনিট থামলাম, আবার একটা চাপালাম 1 কেজি, আবার থামলাম। তার মানে 10 মিনিট ধরে আমি 10টা লোড চাপালাম, যে 10 কেজি করলাম। এটাকে আমরা বলি হচ্ছে গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড, অর্থাৎ আস্তে আস্তে আমি লোড অ্যাপ্লাই করছি। ঠিক আছে? ওকে। সাডেন লোড মানে কি? সাডেন লোড মানে একদম স্টার্টিং এ আমি 10 কেজি একটা বাটখারা এখানে রেখে দিলাম। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে সাডেন অ্যাপ্লাইড লোড। আচ্ছা, আর ইম্প্যাক্ট লোড মানে কি? ইম্প্যাক্ট লোড মানে হচ্ছে যে আমি 10 কেজির বাটখারাটা এমনি জাস্ট এর উপর না রেখে আমি এই এতটা উঁচু থেকে 10 কেজি বাটখারা এর উপর ছেড়ে দিলাম। তাহলে কি 10 কেজি বাটখারা এতটা হাইট থেকে এসে পড়লো, তার মানে দাম করে একটা ইম্প্যাক্ট মারলো। দিস ইজ কল্ড ইম্প্যাক্ট লোড। মানে 3টে কেসি আমরা 10 কেজির লোড রাখছি এইটার উপর, বাট ধরন 3 রকম পাল্টে। যদি আমি একটা 1 কেজি রেখে 10 কেজি চাপাই, তাহলে গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড, মানে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি হচ্ছে। যদি হুট করে এনে রেখে দিলাম তাহলে হচ্ছে সাডেন অ্যাপ্লাইড লোড। আর যদি উঁচু থেকে ছেড়ে মানে একটা ইম্প্যাক্ট দিয়ে যদি ফেললাম, তাহলে সেটা হয়ে যাবে ইম্প্যাক্ট লোড। ঠিক আছে? এবার 3টে ক্ষেত্রে পার্থক্যটা কি একটু ভালো করে বোঝার চেষ্টা করো। 3টে ক্ষেত্রে পার্থক্য হচ্ছে একটাই, যে আমার লোডটা অ্যাপ্লাই করার টাইমিং। ওকে, লোডটা অ্যাপ্লাই করার টাইমিং মানে আমি লোড অ্যাপ্লাই করছি, স্ট্রেন বাড়ছে, লোড আস্তে আস্তে অ্যাপ্লাই করছি, স্ট্রেন আস্তে আস্তে বাড়ছে, লোড আস্তে আস্তে অ্যাপ্লাই করছি, স্ট্রেন আস্তে আস্তে বাড়ছে। কিন্তু এই ব্যাপারটা কি, এই যে তার মানে এই যে লোড অ্যাপ্লাই করার পরে যে স্ট্রেন হচ্ছে, এইটা গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোডের ক্ষেত্রে এটা যতটা টাইম নিয়ে হচ্ছে, সাডেনের ক্ষেত্রে সাট করে মানে 0 থেকে ফুল লোডটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে হয়ে গেল। ওকে, আচ্ছা। আর ইম্প্যাক্ট লোডের ক্ষেত্রে কি, এখানেও তাই, প্রচন্ড তাড়াতাড়ি হয়ে গেল। প্লাস এখানে আর একটা এক্সট্রা হাইটের জন্য, লোডটা একটা হাইট থেকে ফেলা হচ্ছে, তো সেই জন্য একটা এক্সট্রা ফোর্স এখানে আসছে। ক্লিয়ার? ওকে। তো এই 3টে লোডের ক্ষেত্রেও কিন্তু স্ট্রেন এনার্জি এই যে কি হতে পারে সেটার ব্যাপারে আমাদের কিন্তু একটা ধারণা থাকতে পারে। আচ্ছা, যদি গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড হয়, তাহলে তুমি এখানে ডিরেক্ট যে গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড ধরো পি, সেই লোড, হ্যাঁ, যদি পি লোড আমি গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড করেছি, তাহলে স্ট্রেস কি হবে? পি বাই এ। এই এ যদি এরিয়া হয়, তাহলে পি বাই এ, তাহলে পি বাই এ কারণে কি হবে? স্ট্রেস বেরোবে। সেই স্ট্রেসটাকে তুমি এখানে ডিরেক্ট বসিয়ে দেবে, যে তুমি স্ট্রেন এনার্জি পেয়ে যাবে।
ঠিক আছে, কেন কি আমরা এই যে ফর্মুলাটা বার করেছিলাম ওটাকে আমরা মাথায় রেখেছিলাম, লোডটা আস্তে আস্তে বাড়ছে, ঠিক আছে, আস্তে আস্তে বাড়ছে, ফলে এখানে পাতি পি কে এ দিয়ে ভাগ করে যে স্ট্রেস বেরোবে, ঠিক আছে, সেইটাকে তুমি এখানে ডিরেক্ট সিগমার মধ্যে বসিয়ে দেবে, তুমি স্ট্রেন এনার্জি পেয়ে যাবে। বাট ইন কেস যদি সাডেন অ্যাপ্লাইড লোড হয়, তখন আমরা কি করব, তখন কি কেস করবো? দেখো, সাডেন অ্যাপ্লাইড লোডের ক্ষেত্রে স্ট্রেন এনার্জির ফর্মুলা কিন্তু এটাই আসবে। কেন এটাই আসবে? বিকজ অফ সাডেন অ্যাপ্লাইড লোডের ক্ষেত্রে শুধুমাত্র যেটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে যে টাইম অফ অ্যাপ্লাইং লোডটা কিন্তু কমে গেল। আগে কি অনেকটা সময় নিয়ে লোডটা অ্যাপ্লাই হচ্ছিল, এখানে টাইম অফ অ্যাপ্লাইং লোডটা কিন্তু গাছ করে কমে গেছে, ঠিক আছে, কিন্তু স্ট্রেন এনার্জি ভেতরে যে রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে তার ব্যাপার স্যাপার কিন্তু সেম। ও বোঝে না যে তুমি আমাকে হুট করে দিলে কি না দিলে, ওর ভেতরে তৈরি হওয়া স্ট্রেন এনার্জি কিন্তু সেম। ফলে স্ট্রেন এনার্জির যে ফর্মুলা সেটা কিন্তু আমরা পাল্টাচ্ছি না, শুধু কি পাল্টাবো, আমরা সাডেন যদি লোড অ্যাপ্লাই করে দিই তাহলে এই যে স্ট্রেস, এই স্ট্রেসটার মান কিন্তু পাল্টে যাবে। কিরকম সেই জিনিসটা চলো আমরা দেখবো। আচ্ছা, যদি আমরা সাডেন অ্যাপ্লাইড যদি একটা লোড করি, ঠিক আছে, সাডেন অ্যাপ্লাইড লোড মানে কি, এর উপর আমি একটা হুট করে নিয়ে এসে আমি একটা পি ফোর্স রেখে দিলাম। তাহলে হুট করে নিয়ে এসে একটা পি ফোর্স রাখা মানে কি, রাখা মানে হচ্ছে আগের ক্ষেত্রে কি ছিল, ফোর্সটা এইভাবে কাজ করছিল, আস্তে আস্তে স্ট্রেস দিচ্ছিল, আস্তে আস্তে স্ট্রেন বাড়ছিল, সেই জন্য আমি একটা ট্রায়াঙ্গেল হিসেবে ধরেছিলাম। কিন্তু এক্ষেত্রে কি, এক্ষেত্রে আমার ফোর্স ধরে নাও প্রথম থেকে কনস্ট্যান্টই আছে, প্রথম থেকে ফোর্স আমার কনস্ট্যান্ট আছে, ফোর্স আর বাড়ছে না, প্রথমে পি ছিল তারপর সেটাই বেড়ে যাচ্ছে, তাহলে আর বাড়ছে না, ঠিক আছে, শুধুমাত্র স্ট্রেন বাড়ছে। তাহলে এখানে যে ওয়ার্ক ডানটা হবে সেই ওয়ার্ক ডানটা কি হবে, পি ইন্টু ডেল এল। এর জন্য যে ধরো সাপোজ টু বি এর যে কম্প্যাকশন হবে, বা আমি এইভাবেই দেখাই, এর জন্য যে টানছি এর যে ইলংগেশনটা হবে সেই ইলংগেশনটা ডেল এল। তাহলে পি ইন্টু ডেল এল হচ্ছে আমরা বাইরের থেকে কাজ করছি, কিন্তু এর জন্য আমার ভেতরে তৈরি হওয়া সেটা এটাই। ক্লিয়ার? আমরা বাইরের থেকে পি ফোর্স দিচ্ছি ডিরেক্ট। আগে কি হতো, আগে এটা আমরা হাফ করে করেছিলাম, কেন কি ওটা তখন আগের ক্ষেত্রে লোড আস্তে আস্তে দিচ্ছিলাম বা স্ট্রেস আস্তে আস্তে দিচ্ছিলাম, এটা আস্তে আস্তে বাড়ছিল। কিন্তু এক্ষেত্রে কি আমরা কি করলাম, স্ট্রেসটাকে একবারে দিয়েছি, কনস্ট্যান্ট থেকে গেছে, শুধু স্ট্রেন বেড়েছে, প্রথমে আমরা লোড চাপিয়ে দিয়েছি। ক্লিয়ার? সেই জন্য এটা বাইরের ওয়ার্ক ডানটা হচ্ছে পিএল, এবং ভেতরে তৈরি হওয়া এনার্জি এটাই, কেন কি ভেতরে তৈরি হওয়া এনার্জির কোনো পার্থক্য হবে না, ভেতরে ওইটাই তৈরি হবে। ওকে, তাহলে এটা আমরা যদি একটুখানি সলভ করি তাহলে ব্যাপারটা কি আসছে তোমরা বুঝে যাবে। চলো পি, আচ্ছা ডেল এল মানে কি, আমরা জানি যে ডেল এল বাই এল, ঠিক আছে, ডেল এল বাই এল এটা হচ্ছে স্ট্রেন, ঠিক আছে, আমরা কি জানি স্ট্রেস বাই স্ট্রেন ইকুয়াল টু হচ্ছে ই, তার মানে হচ্ছে স্ট্রেন ইকুয়াল টু হচ্ছে ই বাই সিগমা বাই ই, ঠিক আছে, তার মানে হচ্ছে এটা মানে হচ্ছে ডেল এল বাই এল, তার মানে সিগমা বাই ই, তার মানে হচ্ছে ডেল এল ইকুয়াল টু হচ্ছে সিগমা বাই ই ইন্টু এল। ডেল এল ইকুয়াল টু হচ্ছে সিগমা বাই ই ইন্টু এল। এটা একটু বুঝে নেবে, নিজে করে নেবে, বুঝতে পারবে, এমন কিছু ব্যাপার না। ডেল এল হচ্ছে সিগমা বাই, তাহলে আমরা ওটা এখানে লিখে দিই সিগমা বাই ই ইন্টু এল। ওকে, আর এটা এখানে থাকলো বাই 2e ইন্টু ভি, তাহলে আছে সিগমা কেটে গেল। আচ্ছা ওকে, ভি এর জায়গায় আমরা কি করব, এ ইন্টু এল লিখতেই পারি, তাহলে এল আমার কেটে গেল, থাকলো এ। তাহলে দেখো এই যে সিগমা ইকুয়াল টু কি আসছে, সিগমা ইকুয়ালস টু আসছে, আচ্ছা ই কেটে গেল, তাহলে সিগমা ইকুয়ালস টু আছে 2টা এখানে উঠে যাবে, 2 ইন্টু পি বাই এ, 2 ইন্টু পি বাই এ। এবার ব্যাপারটাকে ভালো করে বোঝো, আমরা স্ট্রেন এনার্জি একটা লোড যখন সাডেন অ্যাপ্লাই করছি, মানে হুট করে ও বেড়ে গেল, টাইমটা মানে 0 ছিল প্রথমে, তারপর হুট করে পি হয়ে গেল, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে। আগের ক্ষেত্রে কি ছিল, 0 ছিল, আস্তে আস্তে বাড়তে পি হয়েছিল, এক্ষেত্রে কি 0 ছিল, হুট করে পি হয়ে গেল। ক্লিয়ার? ওকে, তো সেই কারণে কি হলো, যখনই আমি সাডেন লোড অ্যাপ্লাই করলাম তখন বস্তুর মধ্যে যে স্ট্রেসটা তৈরি হলো, এই যে স্ট্রেন এনার্জি যে স্ট্রেস তৈরি হয়েছে ভেতরে, সেই স্ট্রেসটা কি হলো, পি, যে লোডটা পি, যে আগের বার সেই স্ট্রেসটা পি বাই এ ছিল, এখন কি দাঁড়াচ্ছে, সেই স্ট্রেসটা হয়ে গেছে পি বাই এ ইন্টু 2। অর্থাৎ মানে এবার তুমি বোঝো ব্যাপারটা কি হবে,
মানে তোমাকে একদম মানে পরিষ্কার ফর্মুলাটা বলি, মানে পুরো একদম আলটিমেটলি জিনিসটা বলি, তাহলে তোমাদের সামনে একদম ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ ধরো তোমাকে বললো যে এরকম একটা বস্তু আছে, বস্তুর উপর আমি পি ফোর্স অ্যাপ্লাই করব, ঠিক আছে, এর স্ট্রেন এনার্জি বলো। এবার তোমাকে যদি বলো যে এটা গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড হচ্ছে দাদা, তাহলে স্ট্রেন এনার্জি কত হবে? তাহলে স্ট্রেন এনার্জি হয়ে যাবে পাতি কত হয়ে যাবে সিগমা স্কোয়ার বাই 2E বাই 2 ইন্টু ভি। এখানে সিগমা হয়ে যাবে পি বাই এ, যদি এটা আমার গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড। ক্লিয়ার? আবার এইখানে সিগমার মান 2 ইন্টু পি বাই এ হয়ে যাবে যদি লোডটা সাডেন হয়। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? কি হচ্ছে কেসটা? ব্যাপারটা কি হলো? স্ট্রেন এনার্জির পরিমাণ একই, স্ট্রেন এনার্জি যে বার করা যে ফর্মুলা সেটা একই থাকলো, এটা সিগমা স্কয়ার 2 ইন্টু ভি, সিগমা স্কয়ার বাই 2 ইন্টু ভি। শুধু যদি এটা আমার গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড হয়, তাহলে আমরা যে স্ট্রেসের এখানে যে মানটা বসাবো সেই মানটা কি বসাবো? পি বাই এ করে দেবো, কোনো অসুবিধা নেই। বাট এই পিটা যদি সাডেনলি অ্যাপ্লাইড লোড হয়, তাহলে পি এর জায়গায় কিন্তু আমরা 2 পি বাই এ বসাবো এই সিগমার জায়গায়। ক্লিয়ার? আশা করি আর কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আরেকটা লোড বাকি থাকলো, সেটা হচ্ছে যদি ইম্প্যাক্ট লোড হয়। ইম্প্যাক্ট লোড মানে কি? ইম্প্যাক্ট লোড মানে হচ্ছে ধরো এই একটা বস্তু, আমরা এখান দিয়ে এটা লোড আছে, এই লোডটা এরকম করে মুভ করতে পারে। আমরা এতটা তুললাম, ধরো এই সাইড তুললাম, এই সাইড তোলার পর আমি এই লোডটাকে ছেড়ে দিলাম, তাহলে এসে দাঁড়াম করে এসে এখানে মারবে। মারার পর পুরো জিনিসটা কিন্তু আবার একটুখানি এক্সটেনশন হয়ে বেড়ে যাবে, যে এক্সটেনশনটা হলো সাপোজ টু বি এটা ডেল এল। ঠিক আছে? তাহলে বাইরের যে ওয়ার্ক ডান হবে, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে পি এইচ প্লাস ডেল এল। ঠিক আছে? যেটা আগের ক্ষেত্রে সাডেন অ্যাপ্লাই ক্ষেত্রে শুধু পি ইন্টু ডেল এল হয়েছিল, কিন্তু এখন এই যে এইচ হাইট থেকে পড়লো, তো সেটা তো একটা স্ট্রেস দেবে, তাহলে পি ডেল এল। আর এদিকে হবে হচ্ছে তোমার সিগমা স্কয়ার 2 ইন্টু ভি। এটাকে যদি তুমি সলভ করো, তাহলে তোমার সেই শেষে এই সিগমার একটা মান আসবে, সেটার মান হচ্ছে, একটু বই থেকে মিলিয়ে নেবে, আমার অনেক সময় ভুল হয় ফর্মুলাগুলো মনে রাখার ক্ষেত্রে, তোমরা একটু বই থেকে কিন্তু অবশ্যই মিলিয়ে নেবে। ঠিক আছে? সম্ভবত 1 প্লাস এ ই এইচ আর পি ইন্টু এল, বা এখানে একটা 2 আছে বোধহয় সম্ভবত। যাই হোক, এই ফর্মুলাটা একটু প্লিজ একটু দেখে নেবে, এটা আমার মনে হচ্ছে ভুল লিখলাম আমি। ওকে, আমার যতটুকু মনে আসছে, তো এইটা হবে। অর্থাৎ ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যদি তোমাকে বলে যে পিটা সাডেন অ্যাপ্লাই হয়েছে, তাহলে তো তুমি 2 পি বাই এ করবে। যদি বলে যে পিটা ইম্প্যাক্ট লোড হয়েছে, এই সাইড থেকে পড়ে হয়েছে, তাহলে তখন তোমাকে এই যে সিগমার মানটা বসাবে কি, এইটা ফর্মুলেশনটা করে নিয়ে যে সিগমাটা আসবে, তখন তুমি এই সিগমাতে বসাবে, স্ট্রেন এনার্জি বার করবে। তাহলে আমরা যেটা পেলাম, যেটা বুঝলাম, যেটা পুরো এখান থেকে বুঝে গেলাম, সেটা হচ্ছে যে যদি আমাদের ডাইরেক্ট অ্যাক্সিয়ালি লোডের জন্য যদি আমাকে স্ট্রেন এনার্জি বার করতে হয়, তার মেন ফর্মুলা হচ্ছে সিগমা স্কয়ার 2 ইন্টু ভি। মেন ফর্মুলা হচ্ছে সিগমা স্কয়ার 2 ইন্টু ভি। এবার আমরা জানি যে ডাইরেক্ট অ্যাক্সিয়ালি লোড 3 রকম ভাবে আসতে পারে। যদি গ্র্যাজুয়ালি আসে, তাহলে সিগমাটা হয়ে যাবে শুধু পি বাই এ, মানে পি বাই মানে যে ধরো পি লোড আমি অ্যাপ্লাই করছি, যদি শুধু পি লোডটাকে আমি যদি গ্র্যাজুয়ালি অ্যাপ্লাই করি, তাহলে সিগমার জায়গায় হবে শুধু পি বাই এ। যদি এই পি লোডটাকে আমি সাডেন দিয়ে দিই, তাহলে সিগমার জায়গায় হবে 2 পি বাই এ। আর এই সিগমাটাকে যদি আমি পি লোডটাকে একটা এইচ হাইট থেকে উঁচু থেকে ছেড়ে দিয়ে ফেলি, ইম্প্যাক্ট ভাবে দিই, তাহলে হয়ে যাবে সিগমার জায়গায় হয়ে যাবে পি বাই এ প্লাস পি বাই এ রুট ওভার 1 প্লাস 2 এইচ বাই পি এল। ওইটা ক্লিয়ার? বুঝে গেছো ব্যাপারটা? কিন্তু ডাইরেক্ট অ্যাক্সিয়ালি লোডের কাছে স্ট্রেন এনার্জি বার করার ফর্মুলা হচ্ছে এটা। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার চলো শিয়ারের জন্য আমি বার করি। শিয়ারের জন্য কি হবে? খুব সিম্পল। দেখো, শিয়ারে এখানে আমরা কি করেছি? এখানে আমরা করেছি স্ট্রেস বাই স্ট্রেন ইকুয়াল টু ইয়াং মডুলাস। আর শিয়ারের ক্ষেত্রে কি জানি আমরা? শিয়ার স্ট্রেস বাই শিয়ার স্ট্রেন টাউ ধরছি, দ্যাট ইজ ইকুয়াল টু কি? মডুলাস অফ রিজিডিটি। সেম ফর্মুলেশন, সেম জিনিস। ওকে, তাহলে এখানেও কিন্তু এই ব্যাপারটা সেম ভাবেই কিন্তু এখানেও কিন্তু তাই হবে। কি হবে? স্ট্রেন এনার্জি ডিউ টু শিয়ার কি হবে?
এটা হচ্ছে সিগমাটা এখানে হয়ে যাবে টাউ স্কোয়ার বাই 2g ইন্টু ভি, 2g ইন্টু ভি। কেন হলো বুঝতে পারছো? এখানে কিন্তু সেম, আমি যত শিয়ার স্ট্রেস দিচ্ছি আমার শিয়ার স্ট্রেন্থ তত বাড়ছে। এদিক বরাবর যদি আমি শিয়ার স্ট্রেস প্লট করি, এদিক বরাবর আমার শিয়ার স্ট্রেন্থ থাকবে, তাহলে এর যে এর এরিয়া যেটা হবে সেটাই হচ্ছে আমার সিম্পল, তাহলে হাফ ইন্টু শিয়ার স্ট্রেন্থ ধরে নিচ্ছি আমি ই টাউ, আর এটা হচ্ছে টাউ ইন্টু ভি। ঠিক আছে, ওকে। তাহলে এবার হচ্ছে ই মানে কি, ই মানে কি, এই যে ই মানে হচ্ছে টাউ বাই জি, তাহলে আমরা এখানে বসাচ্ছি হাফ টাউ বাই জি ইন্টু টাউ ইন্টু ভি, তাহলে কি দাঁড়ালো টাউ স্কোয়ার বাই 2g ইন্টু ভি। ইয়েস, তাহলে দেখো মনে রাখার ব্যাপারে কতটা ইজি, কেন কি দুটো জিনিস তো সেম জিনিস। শিয়ার আমরা প্লেন স্ট্রেস মানে নর্মাল স্ট্রেসের সাথে বা অ্যাক্সিয়াল স্ট্রেসের সাথে স্ট্রেনের যে রেশিও সেটাকে মডুলাস অফ ইলাস্টিসিটি বলি, আর শিয়ারের ক্ষেত্রেও তাই শিয়ার স্ট্রেস বাই শিয়ার স্ট্রেন্থকে আমরা বলি মডুলাস অফ রিজিডিটি। শুধু সেম সেম ফর্মুলেশন, শুধু এইটা মানে এই ইয়েগুলো পাল্টে যাবে, সাইনগুলো পাল্টে যাবে। শিয়ারের জন্য শিয়ার স্ট্রেস বসবে আর মডুলাস রিজিডিটি বলবে। ঠিক আছে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল, কোনো সমস্যা নেই। ওকে, এবার চলো বেন্ডিংটাকে দেখে নিই। নাও হোয়াট ইজ বেন্ডিং? বেন্ডিং এর জন্য কি হবে? আচ্ছা, বেন্ডিং এর জন্য আমাদের কাছে ফর্মুলা কিন্তু আমরা এটাই রাখবো। আমি তোমাদেরকে বলেছি যে আমরা মাথায় রাখবো এটাকে, মাথায় রাখবো এটাকে, এটা দিয়ে কিন্তু সব আমরা বার করার চেষ্টা করবো যাতে তোমাদের বেশি ফর্মুলা মনে রাখতে না হয়। আচ্ছা, আমরা একটা জিনিস জানি না, এম বাই আই ইকুয়াল টু সিগমা বাই ওয়াই, এটা আমরা পড়েছি, এটা আমরা পড়েছি বেন্ডিং স্ট্রেস চ্যাপ্টারে, এম বাই আই ইকুয়াল টু সিগমা বাই ওয়াই। তাহলে এখান থেকে সিগমা ইকুয়াল টু আমরা বলতে পারি না এম বাই আই ইন্টু ওয়াই। আচ্ছা, এবার এই সিগমাটাকে যদি আমি এখানে পুট করে দিই, কেন কি স্ট্রেন এনার্জি ওই যে বললাম ভেতরে স্ট্রেন এনার্জি তৈরি হবে একই, শুধু বাইরের থেকে আমি অ্যাপ্লাই করা জিনিসগুলো আলাদা। তাহলে বাইরে থেকে মোমেন্ট অ্যাপ্লাই করছি, সেই মোমেন্টটাকে আমি স্ট্রেসের টার্মে কনভার্ট করে নিলাম। আমি মোমেন্ট অ্যাপ্লাই করার ফলে আমার তো আলটিমেটলি স্ট্রেসটা যদি জানি তাহলেই বুঝে যাবো। তাহলে মোমেন্টটাকে আমি স্ট্রেসের টার্মে কনভার্ট করে নিলাম, দেন এই ফর্মুলাতে বসে দিচ্ছি, আলাদা তো কিছু নেই। ওকে, তাহলে স্ট্রেন এনার্জি যেটা হবে সেটা হচ্ছে সিগমার জায়গায় আমি বসাবো হচ্ছে, তাহলে হয়ে যাবে এম স্কোয়ার বাই আই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই 2e ইন্টু ভি। ক্লিয়ার? ওকে, তাহলে আবার কি লিখছি আমরা, এম স্কোয়ার বাই আই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই 2e। আচ্ছা, ভি কে আমরা লিখতে পারি না এ ইন্টু এল, এরিয়া ইন্টু লেন্থ, লিখতেই পারি, নো প্রবলেম। আচ্ছা, নাও এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই এরিয়া ইন্টু ওয়াই স্কোয়ার, এরিয়া ইন্টু ওয়াই স্কোয়ার, এই জিনিসটা পরিচিত মনে হচ্ছে না? এই জিনিসটা ইয়েস, আমরা তো জানি মোমেন্ট অফ ইনার্সিয়া মানে কি সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া, আর না ওয়াই দিচ্ছি সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া, তাই তো? এটা কিন্তু মোমেন্ট অফ ইনার্সিয়া বলি আমরা। তাহলে দেখো এই জিনিসটা সেটে আসছে না? হ্যাঁ, ওকে, তাহলে আমরা এরকম করতে পারি যে এম স্কোয়ার বাই আই স্কোয়ার ইন্টু এই জায়গায় আমি লিখতে পারি একটা আই ইন্টু এল থাকলো, আর নিচে হচ্ছে 2e। তাহলে আই আই একটা আই কেটে গেল, তাহলে হচ্ছে এম স্কোয়ার বাই 2e আই ইন্টু এল। এইটা হয়ে গেল মোমেন্টের জন্য আমার কি হলো, এটা আমার মোমেন্টের জন্য হলো আমার তোমার স্ট্রেন এনার্জি। ঠিক আছে, তাহলে মোমেন্টের জন্য যে স্ট্রেন এনার্জি হলো সেটাকে যদি আমি একবার এখানে সুন্দর করে লিখে দিই ফর্মুলেশন করে, তাহলে কি দাঁড়াচ্ছে, এম স্কোয়ার বাই 2ei ইন্টু এল, এম স্কোয়ার ইন্টু 2ei ইন্টু এল, 2ei ইন্টু এল। এটা হয়ে গেল আমার হচ্ছে মোমেন্ট দিয়ে যদি করি তাহলে সেটা। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখান থেকে কি সুন্দর ডিরেক্টলি এখানে চলে আসতে পারছি। ওকে, আচ্ছা, তোমাদেরকে আরেকটা ফর্মুলা এখানে আমি একটুখানি বলে রেখে দিই, এটাকে যদি ইন্টিগ্রেশন আকারে, এই ফর্মুলা যদি ইন্টিগ্রেশন আকারে হয় তাহলে কি হয়, এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে ইন্টিগ্রেশন আকারেরটা। কেন কি অনেক সময় তোমাদের ব্যাপার আসবে যেখানে তোমাকে একটুখানি ওই ইন্টিগ্রেশন কনসেপ্ট দিয়ে বার করতে হবে। ওকে, যেমন তোমাদের ছোট্ট উদাহরণ তো আজকে দেখি যদি দিতে পারি, দিয়ে দিচ্ছি। ইন্টিগ্রেশন আকারে যদি হয় তাহলে এটা হয় 0 টু এল এম স্কোয়ার
বাই ইআই 2EI ইন্টু dx। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রেন এনার্জি ইন টার্মস অফ ইন্টিগ্রেশন, ক্লিয়ার? আচ্ছা, এটার ব্যবহার কি রকম একটু যদি তোমাকে বলি তাহলে বুঝে যাবে এটার ব্যবহারটা কি, যেটাকে আমি এক্ষুনি বলেই দিই। তাহলে ধরো এটা একটা আমার ক্যান্টিলিভার রয়েছে, ওকে, সেই ক্যান্টিলিভারের উপর আমি একটা পি ফোর্স দিলাম, সেই জন্য সে ডেল এক্স পরিমাণ, ডেল এল পরিমাণ ধরে নাও তার বিকৃতি হলো, ঠিক আছে, তার ডেল এল পরিমাণ বিকৃতি হলো, তাহলে এর স্ট্রেন এনার্জি কত জমা হবে? ঠিক আছে, এখানে তাহলে ধরে নিই এখানে আমার মোমেন্ট কত আসছে, পি ইন্টু এক্স, ওকে, তাহলে আমরা এখানে পি ইন্টু এক্স বসাবো, তাহলে 0 টু এল, তাহলে হচ্ছে পি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই 2EI ইন্টু ডিএক্স। তাহলে এক্স স্কোয়ার ডিএক্স এর আমার ইন্টিগ্রেশন কত আসে, এক্স স্কোয়ার এক্স কিউব বাই 3, এল আর 0 আছে, তাহলে হয়ে যাবে কত, পি স্কোয়ার এল কিউব বাই 2 ইন্টু 3 6EI। তাহলে এইটা হয়ে যাবে স্ট্রেন এনার্জি স্টোরড ইন দিস বডি। ঠিক আছে, এট দ্য ডিস্টেন্স এল, এই এল ডিস্টেন্সে এসে এই পি ফোর্স অ্যাপ্লাই করার পর এখানে কত স্ট্রেন এনার্জি স্টোর হবে, এটা হচ্ছে তার ফর্মুলা। ক্লিয়ার? বুঝতে পারছো কিভাবে মুভমেন্ট দিয়ে আমরা কিভাবে এই ফর্মুলাটাকে ইউজ করি? ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা পুরো চ্যাপ্টারটাকে আমরা কমপ্লিট করে ফেলেছি। পুরো চ্যাপ্টারটাকে কমপ্লিট করে আমরা একটা ছোট্ট টেবিল বানিয়ে ফেলি, যে টেবিলটা তোমাদেরকে মনে রাখতে হবে ফাইনালি, এন্ড তোমাদের সমস্ত কিছু হয়ে যাবে। সেটা হচ্ছে কি, স্ট্রেন এনার্জি এক হচ্ছে যদি আমাদের বেন্ডিং মোমেন্ট দেওয়া হয়, স্ট্রেন এনার্জি প্রথমে বেন্ডিং মোমেন্ট লিখবো না, প্রথমে ডাইরেক্ট অ্যাক্সিয়াল দিয়ে দিচ্ছি। যদি আমাদের অ্যাক্সিয়াল ফোর্স দেওয়া হয়, যদি আমাদের শিয়ার ফোর্স দেওয়া হয়, আর যদি আমাদের বেন্ডিং মোমেন্ট দেওয়া হয়, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্লেন ফর্মুলা বা লিমিটিং ফর্মুলা, আর এটা আমি লিখছি ইন্টিগ্রেশন ফর্মুলা। তাহলে প্লেন ফর্মুলাতে অ্যাক্সিয়াল ফোর্সের ক্ষেত্রে কি দাঁড়ালো, সিগমা স্কয়ার 2E ইন্টু ভি, আর এটাতে কি দাঁড়ালো 0 টু এপসাইলন, ঠিক আছে, ইন্টু হচ্ছে আমাদের কি না সিগমা ইন্টু ডি এপসাইলন ইন্টু ভি। ক্লিয়ার? আচ্ছা, শিয়ার ফোর্সের ক্ষেত্রে কি, শিয়ার ফোর্সের ক্ষেত্রে হয়ে যাবে শুধু টাউ স্কয়ার বাই 2G ইন্টু ভি। এটা ঠিক সিমিলার, এটাই হবে, এখানে শুধু এটা যা টাউ হয়ে যাবে 0 টু ই টাউ হয়ে যাবে, ঠিক আছে, আর এটা হয়ে যাবে টাউ ইন্টু ডি ই টাউ ইন্টু ভি। আচ্ছা, বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে কি হয়ে যাবে, এম স্কয়ার ইন্টু এল বাই 2EI, ইন্টিগ্রেশন ফর্মুলা কি যাবে 0 টু এল কি এম স্কয়ার বাই 2EI ইন্টু ডিএক্স। এইটা তোমাদেরকে মনে রাখবে, ঠিক আছে, এটা মনে রাখলেই তোমাদের স্ট্রেন এনার্জি পুরো জিনিসটা আশা করি এইটা নোট ডাউন করে নাও, তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর এখানের সাথে শুধু একটা জিনিস মনে রাখতে হবে, শুধু অ্যাক্সিয়াল ফোর্সের ক্ষেত্রে আমাদের 3 ধরনের লোডিং হয়, শুধু অ্যাক্সিয়াল ফোর্সের ক্ষেত্রে 3 ধরনের লোডিং হয়। একটা হচ্ছে গ্র্যাজুয়ালি, সেখানে হয় হচ্ছে পি বাই এ স্ট্রেসটা, আচ্ছা, আর একটা হচ্ছে সাডেন, সেখানে হয় হচ্ছে 2P বাই এ, আর একটা হচ্ছে তোমার হয় হচ্ছে ইম্প্যাক্ট, সেটার জন্য একটা ফর্মুলা আছে, সেটা বই থেকে লিখে নেবে। তাহলে এই পুরো স্ট্রেন এনার্জি চ্যাপ্টারটাকে আমি জাস্ট একটা পেজে এইটুকু নোটস এর মধ্যে কিন্তু শেষ। এইটুকু যদি মনে রাখো আর ক্লাসটা যদি একটুখানি বুঝে গিয়ে থাকো, তোমার স্ট্রেন এনার্জি নিয়ে আর কিছু মনে রাখার দরকার নেই। খুব সুন্দর এটা মনে রেখে দিলে তোমার একটা পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, আর তুমি পেয়ে যাবে শুধু এইটুকুটা। ওকে, আর কিচ্ছু নেই। ইটস এ ভেরি ইজি চ্যাপ্টার, একটুখানি কনসেপ্ট আছে, একটু খটোমটো আছে, একটুখানি বুঝে গেলে আশা করি আর কোনো প্রবলেম এই চ্যাপ্টার থেকে তোমাদের আর হবে না। ও ইয়েস, আমি তো একটা জিনিস বলতে একদম ভুলে গেছি, রেজিলেন্স, প্রুফ রেজিলেন্স এন্ড মডুলাস অফ রেজিলেন্স, 3টে টার্ম আছে এইখানটায়। ঠিক, সরি। আচ্ছা, রেজিলেন্স একটা টার্ম আছে, রেজিলেন্স। দেখো, স্ট্রেন এনার্জির আর একটা নাম হচ্ছে রেজিলেন্স।
স্ট্রেন এনার্জি আমি কত দূর অব্দি পড়ছি, মানে স্ট্রেন এনার্জি আপ টু ইলাস্টিক লিমিট, ইলাস্টিক লিমিট, ইলাস্টিক লিমিটে, ইলাস্টিক লিমিট অব্দি যে স্ট্রেন এনার্জি হবে মেটেরিয়ালের, তারকে আরেকটা নামেও তুমি ডাকতে পারো, সেটাকে বলবে রেজিলেন্স। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা হচ্ছে প্রুফ রেজিলেন্স। প্রুফ রেজিলেন্স কি? প্রুফ রেজিলেন্স কি? একদম ম্যাক্সিমাম যে রেজিলেন্সটা হতে পারে, মানে কি, মানে একদম এট দ্য টাইম অফ ইলাস্টিক লিমিট, ইলাস্টিক লিমিট এ যখন যে স্ট্রেসটা আসছে, সেই স্ট্রেসটা যদি তুমি অ্যাপ্লাই করো, তাহলে যে স্ট্রেন এনার্জিটা হবে সেটাকে বলবো আমরা প্রুফ রেজিলেন্স। তার মানে হচ্ছে, মানে পাতি কথা হচ্ছে স্ট্রেন এনার্জি at ইলাস্টিক লিমিট। বুঝতে পারছেন? ম্যাক্সিমাম স্ট্রেন এনার্জি স্টোরড at ইলাস্টিক, মানে আপ টু ইলাস্টিক লিমিট। ইলাস্টিক লিমিট অব্দি যে ম্যাক্সিমাম স্টোর হতে পারে, সেটা কত হতে পারে? ইলাস্টিক লিমিটের যে স্ট্রেসটা আছে সেটা যদি তুমি চাপাও, তাহলে ওর মধ্যে ম্যাক্সিমাম স্টোর হতে পারে এনার্জি। তো সেটা হচ্ছে প্রুফ রেজিলেন্স। আরেকটা হচ্ছে মডুলাস অফ রেজিলেন্স। মডুলাস অফ রেজিলেন্স সেটা মানে কি? সেটা মানে হচ্ছে প্রুফ রেজিলেন্স ডিভাইডেড বাই ভলিউম, ডিভাইডেড বাই ভলিউম। ঠিক আছে? ক্লিয়ার? বুঝে গেছো? আর কিছু নেই, এই হচ্ছে এই তিনটে টার্ম একটু মনে রাখবে, আর কিছু নেই। ইটস ভেরি ইজি। আশা করি তোমাদেরকে পুরো ব্যাপারটা যতটা পারলাম আমি বোঝাতে চেষ্টা করলাম। যদি একটু বুঝতে অসুবিধা, একটু বই খুলে নাও। বইতে হয়তো এত সুন্দর করে গোছানো ভাবে তুমি স্ট্রেংথ অফ মেটেরিয়ালের বইতে পাবে না। ওকে, ফলে পারলে বেটার হচ্ছে ক্লাসটার নোট বানিয়ে নাও। ওকে, এই ক্লাসটা নোট বানিয়ে নাও, তোমাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে। ঠিক আছে? ঠিক আছে, চলো তাহলে আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। খুব ভালো থাকো, সুস্থ থাকো, কোভিড বিধি মেনে চলো। আবার নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে প্লিজ আমি রিকোয়েস্ট করছি যে তোমার যে জুনিয়ররা আছে বা অন্যান্য যারা আছে তাদের একটু শেয়ার করো, তারাও একটু দেখুক, ভালো হোক। এবং তোমরা যে এবং তোমাদের কেমন লাগছে এটা কমেন্ট করো, তাহলে আমি একটু ইন্সপায়ার হতে পারি। ভালো লাগে যে না তোমরা কমেন্ট করছো, তোমরা দেখছো, রেসপন্স পাচ্ছি, আমার একটু ভিডিওটা করবার অনুপ্রেরণা পাই, আর কিছুই না, এছাড়া আর কিছু না। ওকে, মানে এটা না করলেও আমি ভিডিও করবো, ঠিক আছে? ইটস মাই ডিউটি টু ডু ভিডিও ফর ইউ গাইজ, বাট তোমরা রেসপন্স করলে জাস্ট ভালো লাগে। ওকে, ইটস আর কিছু না। ওকে, ভালো থাকো, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।